কবিকথার রায়গঞ্জ কবিকথা উত্তর দিনাজপুরে ৫১তম সাহিত্য আসর আজ পূর্বাশা পাড়ায়। এখানে আজকে আমাদের যে আসর তার বিষয়ে লিখেছি রক্তকরবীর ১০০ বছর। এই ভাবনাটা মাথায় এলো কিছুদিন আগে। আপনারা জানেন রায়না উৎসব হয়েছিল রায়গঞ্জ ইনস্টিটিউট অফ নাটক, রায়গঞ্জ ইনস্টিটিউটে ৪ দিন ব্যাপী একটা নাট্য উৎসব। সেখানে অনেক নাটক হয়েছিল, তার মধ্যে একটি নাটক হয়েছিল রক্তকরবী, এবং সেখানেই জানা ১০০ বছর হলো। সেই বিষয়টাকে আমরা করলাম। আজকে আমাদের দুজন বক্তা রয়েছেন এই বিষয়ে বলবার জন্য। একজন রয়েছেন শিবরঞ্জন সেনগুপ্ত, এবং তিনি নাট্যকর্মী। তিনি বিভিন্ন সময়ে নাটকের সঙ্গে যুক্ত থেকেছেন, অভিনয় করেছেন। তিনি ভালো ছবি আঁকেন। আজকের এই যে বিষয়টা করছেন, এটা বিষয়কে কেন্দ্র করে যে ছবিটা, এটা কিন্তু ওনার হাতে আঁকা, এবং উনি নাটকের কিছু সংলাপ বলতে পারেন। আজকে উনি রক্তকরবীর ঠিক কোন দিকটা বলবেন আমরা জানি না, ওনার মতো করে উনি বলবেন। সুকুমার বাবু আছেন, তিনিও তার মতো করে বলবেন। রক্তকরবী যে নাটক, রবীন্দ্রনাথের ৩৮টা নাটক, তার মধ্যে একটি নাটক। এবং ১৯২৩ সালে গ্রীষ্মকালে শান্তিনিকেতন বোলপুরে যখন প্রচন্ড গরম, তখন সেই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য রবীন্দ্রনাথ ২৩শে এপ্রিল প্রথমে কলকাতা গেলেন, এবং কলকাতা থেকে তার ২-৩ দিন পর ২৫-২৬শে এপ্রিল গেলেন শিলংয়ে। রবীন্দ্রনাথ কৌতুক করে শিলংয়ের চিঠিতে লিখেছেন, গরমি যখন কাটিল না, ঠান্ডা হাওয়া সর্বতে, ঠান্ডা হতে রক্ষা পেতে এলাম শিলং নামক পর্বতে। এইখানে শিলংয়ে এসে সেখানকার ঠান্ডা আবহাওয়া, সবসময় বৃষ্টি পড়ছে, রবীন্দ্রনাথের সৃজনশীল মন জেগে উঠল, এবং তিনি ভাবলেন যে একটা নাটক করছে, কিছু লেখা যাক। ঠিক কবে তিনি নাটক রচনাটা শুরু করলেন সেটা জানা যায় না, তবে ১১ই মে, ২৬, ২৭, ২৮ এপ্রিলে তিনি গেছেন। ১১ই মে ১৯২৩ সালে তিনি অমিয় চক্রবর্তী, কবি অমিয় চক্রবর্তীকে চিঠি লিখছেন যে একটা নাটক করছে, কিছু একটা লিখতে চাইছি। এবং ঠিক তার ১ মাস পরে ১২ই জুন, ১১ই মে লিখলেন নাটক করছে, কিছু একটা লিখতে চাইছি। আর ১ মাস পরে ১২ই জুন তিনি অমিয় চক্রবর্তী লিখলেন যে যেটা লিখতে চেয়েছিলাম সেটা কোনো রকম ভাবে সম্পূর্ণ করা গেছে। অর্থাৎ নাটকের যে প্রথম খসড়া, সেটা লিখতে তার ১ মাস মতো লেগেছিল। এই রক্তকরবী তখন নামকরণ হয়নি। এই নাটকটা নিয়ে রবীন্দ্রনাথ খুব ভাবিত ছিলেন। রবীন্দ্রনাথের একটা গুণ ছিল, তিনি তার কোনো লেখার সম্বন্ধে সন্তুষ্ট হতেন না, বারবার সেই লেখাটা পড়তেন এবং বারবার সংশোধন করতেন। এবং এই যে নাটকটা, এই নাটকটা তিনি ১২ বার সংশোধন করেছেন, এবং ১২টা ম্যানস্ক্রিপ্ট, তার পাণ্ডুলিপি তৈরি হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইংরেজি পাণ্ডুলিপি। ১৯২৩ সালের জুন মাসে যে নাটকটা লেখা শেষ হয়েছিল, সেটা ১৯২৪ সালে শারদিয়াতে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটা হচ্ছে প্রথম প্রকাশ হলো নাটকটা। শিলং থেকে তিনি কলকাতায় ফিরে এসেছিলেন। কলকাতায় ফিরে এসে ওই জুন মাসেই শেষের দিকে কলকাতায় যে সাহিত্য বাসর হয়েছিল, সেখানে তিনি এই নাটকটা পাঠ করেছিলেন। তারপরে জুলাই মাসে ওই বছরই ১৯২৩ সালে শান্তিনিকেতনে ফিরে এলেন। সেখানে আশ্রমিকদের সামনে তিনি এই নাটকটি পাঠ করলেন, এবং চেষ্টা করলেন যে শান্তিনিকেতনে তার ছাত্রদেরকে দিয়ে, আশ্রমিকদেরকে দিয়ে নাটকটা অভিনয় করা যায় কিনা, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার প্রায় ১.৫ বছর পর প্রবাসী পত্রিকায় বাংলা রক্তকরবী প্রকাশিত হলো, নামকরণ সহ রক্তকরবী। ততদিনে ১২টা ম্যানস্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে, এবং প্রবাসী পত্রিকায় যেটা বেরোলো সেটা ১০ম ম্যানস্ক্রিপ্ট, ১০ম খসড়া যেটা। এরপরে লন্ডন থেকে প্রকাশিত হলো ইংরেজি রক্তকরবী, যেটা রেড অলিয়েন্ডার্স নামে, ১৯২৫ সালে। এবং বাংলা গ্রন্থাগারে যেটা রক্তকরবী প্রকাশিত হলো, সেটা হচ্ছে ১৯২৬ সালে, ১৯২৬ সালের ডিসেম্বরে। ১৯২৬ থেকে আজকে ২০২৫, এই ১০০ বছর। আমরা ১০০ বছর ধরছি, তো প্রবাসী পত্রিকার প্রকাশিত ১০০ বছর নয়, রেড অলিয়েন্ডার্সেরও ১০০ বছর না। ১৯২৬ সালে গ্রন্থাগারে যে রক্তকরবী প্রকাশিত হলো, তার
হিসাবে 100 বছর। এই রক্তকরবী নাটকটার নাম অনেক পরে এসছে, ষষ্ঠ বা সপ্তম খসড়াতে এসছে। তার আগে এই নাটকটার নাম ছিল যক্ষপুরী। যক্ষপুরী কেন? কারণ একটা শহরকে কেন্দ্র করে, কাল্পনিক শহর যক্ষপুরী, সেই শহরকে বিষয় করে এই নাটকটা যেহেতু লেখা হয়েছিল। কিন্তু পরে সপ্তম, অষ্টম, নবম খসড়া যখন লেখা হচ্ছে তখন রক্তকরবী ফুলটা গুরুত্ব বেড়ে যাচ্ছে এই নাটকের মধ্যে, ফলে রক্তকরবী নামটা আসলো। এবং দেখা গেছে রবীন্দ্রনাথ এই নাটকটা এত সংশোধন করেছেন, পরিমার্জন করেছেন যে প্রথমে ছিল 11টা গান প্রথম খসড়ায়, পরবর্তীতে 3টি গান বাদ দিলেন, নতুন 3টি গান ঢোকালেন, 11টাই থাকলো। পরে আবার 3টি গান বাদ দিলেন, শেষ পর্যন্ত 8টি গান থাকলো, 9টি না 8টি। সেই 8টি গানের মধ্যে পৌস্তদের ডাক দিয়ে সেই গানটা সব থেকে বেশি ভার রক্তকরবী নাটকে মানে গাওয়া হয়েছে। যেহেতু নাটকের যে বিষয়টা আমরা পরে জানবো ওনাদের কাছ থেকে বেশি করে, যে এটা হচ্ছে একটা প্রতিবাদের, একটা বিপ্লবের নাটক, লোভ এবং শোষণ তার বিরুদ্ধে প্রতিবাদ। সেই প্রতিবাদকে কেন্দ্র করে কৃষকদের সঙ্গে রাজা তিনি সোনার লোভী, সেই সোনার খনিতে কাজ করাচ্ছেন শ্রমিকদেরকে, তাদের কৃষিকাজ হচ্ছে মূল কাজ। এই যে সংঘাত, এই যে দ্বন্দ্ব, এটাই নাটকের বিষয়, ইত্যাদি ইত্যাদি। তো রবীন্দ্রনাথ এই নাটকটাকে খুব ভালোবাসতেন, কিন্তু রবীন্দ্রনাথ তার জীবিতকালেই নাটকের অভিনয় দেখে যেতে পারেননি। এই নাটকটা প্রথম অভিনীত হয়েছিল 1954 সালে এবং রবীন্দ্রনাথ আমাদেরকে ছেড়ে চলে গেছেন 1941 সালে। আমরা রবীন্দ্রনাথের থেকে ভাগ্যবান যে আমরা এই নাটকের অভিনয় দেখতে পেয়েছি। এটুকু বলে আমি সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের আজকের বিষয় বলবার জন্য আমরা যে দুজনকে আহ্বান করেছি, নাট্যকর্মী শিবরঞ্জন সেনগুপ্ত মহাশয় এবং সুকুমার বাড়ই, আমাদের সবার পরিচিত, তারা দুজনই আমাদের আহ্বান রক্ষা করেছেন। তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। অসংখ্য